একদিনে দেশটাকে নাপাক বলে অপবিত্র বলেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। যারা বলেছিলেন হিন্দু এবং মুসলমান দুটো বসবাস করতে পারে না, যারা আওয়াজ তুলেছিলেন পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, যারা আপনাদের সামনে দাঁড়িয়ে টু নেশন থিওরির কথা বলেছিলেন, মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্যই পাকিস্তানের দাবি মেনে নিতে হবে। 1940 থেকে 46 সাল পর্যন্ত মহাত্মা গান্ধী বললেন যে বিপুল সংখ্যক মুসলমান যদি মনে করে তারা হিন্দুদের সঙ্গে থাকতে চায় না, যদি তারা মনে করে আত্মনিয়ন্ত্রণের অধিকার তাদের মজ্জাগত অধিকার, আর যদি ভারতবর্ষের বৃহত্তম জনগোষ্ঠী তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে পাকিস্তান হবেই। আবার হরিজন পত্রিকায় গান্ধীজি 2 বছর পরে লিখলেন যে আমার এমন কোন অহিংস পথের কথা জানা নেই যার মধ্যে দিয়ে এই বিপুল সংখ্যক মুসলমানের আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবির বিরুদ্ধাচরণ করা যায়। আমরা সেদিন দেখেছিলাম ভারতবর্ষের মানুষ, এই মুর্শিদাবাদ জেলার মানুষ, মালদা জেলার মানুষ, যে 15ই আগস্টে এখানে পাকিস্তানের পতাকা উড়েছে, 17ই আগস্টে নদিয়া, যশোর, খুলনার পতাকাকে নামিয়ে দিয়ে পাকিস্তানের পতাকা তুলে মুর্শিদাবাদ এবং মালদায় ভারতের পতাকা উঠেছে। আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই একটা মানসিকতার বিরুদ্ধে। আমরা মানুষকে মনে করতে বলছি, হিন্দু এবং মুসলমান নির্বিশেষে মনে করতে বলছি যে ভারতবর্ষ এক ছিল, ভারতবর্ষ এক থাকবে, এটা এখনো আমরা বিশ্বাস করি। পৃথিবীর ইতিহাসে একটাই দেশ তৈরি হয়েছিল ধর্মের উপরে ভিত্তি করে, যার তার নাম ছিল পাকিস্তান। ধর্ম যদি কোনো দেশকে এক রাখতে পারত, যদি ধর্ম স্টেটহুড ঠিক করে দিতে পারত, ধর্ম যদি রাষ্ট্র নিয়ন্ত্রণের একমাত্র শক্তি হতে পারত, তাহলে পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হতো না। ধর্ম যদি একটা রাষ্ট্রের জন্ম দিতে পারত, তাহলে আরবে 22টা দেশ থাকতো না, 22টা ইসলামিক কান্ট্রি থাকতো না। ইসলামের নামে যদি গোটা পৃথিবীকে এক করে ফেলা যেত, তাহলে আজকে ট্রাম্পের ওই বোমারু বিমানগুলো ইরানে বোমা ফেলার সময় যে দেশগুলোর ওপর দিয়ে উড়ে এসেছে, যে দেশের এয়ার স্ট্রিপ ব্যবহার করেছে প্রত্যেকটা ইসলামিক স্টেট, আজকে তারা প্রতিরোধ করত, তারা ওই প্লেনকে ওখান দিয়ে চলতে দিত না। আজকে পৃথিবী বদলেছে, মানুষের চিন্তা ভাবনা বদলাচ্ছে, আজকে র্যাডিক্যালাইজেশন গ্রাস করছে গোটা পৃথিবীকে। ইটস এ কার্স টু হিউম্যান সিভিলাইজেশন, ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন। আজকে মুর্শিদাবাদ জেলার মানুষকে সচেতন হতে হবে। যে চিত্র আমরা মুর্শিদাবাদে দেখেছি সেটা কাম্য নয়। যে চিত্র মুর্শিদাবাদে দেখেছি বিজেপি শক্তিশালী হয়ে তার পুনরাবৃত্তি হবে না। যারা আপনাদের কানে কানে গিয়ে এখনো মন্ত্র দিয়ে যাচ্ছেন যে বিজেপির বিরুদ্ধাচরণ করো, যারা এখনো ধর্মের নামে সমাজকে বিভাজিত করে নতুন করে মুর্শিদাবাদের মাটিতে নিজেদের রাজনৈতিক প্রতিষ্ঠা ফিরে পেতে চাইছে, আজকে মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে চিন্তা ভাবনা করছে। আমরা আপনাদের কাছে বারবার একটা কথা বলছি, যে মুসলমানরা আক্রমণ করেছিলেন এখানে, একবার তাদের আয়নার সামনে দাঁড়িয়ে তাদের নিজেদের চেহারার দিকে তাকিয়ে দেখুন। 11 বছর আগে কোথায় ছিলেন? 14 বছর আগে কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর? আর আজকে কোথায় দাঁড়িয়ে আছেন? একবার নিজেকে প্রশ্ন করুন, নিজের সন্তান সন্ততি, নিজের নাতি নাতনির দিকে তাকিয়ে প্রশ্ন করুন। কি পেলেন আপনারা? গুজরাটের মুসলমানের দিকে তাকান, মধ্যপ্রদেশের মুসলমানকে দেখুন, উত্তরপ্রদেশের মুসলমানকে দেখুন, হরিয়ানার মুসলমানকে দেখুন, দিল্লির মুসলমানকে দেখুন, আর মুর্শিদাবাদ জেলার মুসলমানের দিকে তাকান। এরা তো নবাবের বংশধর, সিরাজের বংশধর, নবাবের বংশধরদের দিকে তাকান।
সিপিএম আর কংগ্রেস আপনাদের কি উপহার দিয়েছে? কি উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস? সারা ভারতবর্ষে কোথাও যদি একটা বাড়ি ভেঙে পড়ে, নির্মীয়মান বাড়ি, তলা থেকে কার মৃতদেহ বেরোচ্ছে? মুর্শিদাবাদের মুসলমান রাজমিস্ত্রি কিংবা জোগাড়ের মৃতদেহ। সারা ভারতবর্ষের কোন টানেল তৈরি করতে গিয়ে যদি সেটা আটকে যায়, ভেতরে কারা বন্ধ থাকছে? মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদের মুসলমানদের পরিচিতি কি? যারা একদিন নবাব বাদশার বংশধর ছিল, তাদের পরিচিতি হচ্ছে তারা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি মজদুর হিসেবে তারা কাজ করছে। যারা লেখাপড়া বেশি জানেন তারা আইটি মজদুর, আর যারা লেখাপড়া জানেন না তারা রাজমিস্ত্রির কাজ করছেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালির অবদান। আবার কিছু মানুষ বলছেন যে চাই বলুন না কেন, নির্বাচনের আগে মুর্শিদাবাদের নির্বাচনের ফলাফলের বিরাট কোনো পার্থক্য হবে না, কারণ আমাদের দিদি লক্ষ্মী ভান্ডার দিয়েছে। লক্ষ্মী, আরে লক্ষ্মী যেখানে আসবে সেখানে শান্তি থাকার প্রয়োজন আছে। হাতে বোমা নিয়ে লক্ষ্মী আসে না, হাতে বন্দুক নিয়ে লক্ষ্মী আসে না। লক্ষ্মী আসে পদ্ম ফুলের ওপরে বসে, লক্ষ্মী আসে শান্তির বাতাবরণের মধ্যে। যারা বলছেন লক্ষ্মীর ভান্ডার ভোটের অঙ্ক বদলে দিতে পারে, আরে লক্ষ্মীর ভান্ডার যদি ভোটের অঙ্ক বদলে দিতে পারত, বিজেপি প্রতিকূল পরিস্থিতির মধ্যে 11,000-এর বেশি আসনে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে পারত না। আজকে নতুন গল্প শুরু করেছেন আপনাদের সামনে এনআরসি। আমি প্রত্যেকটা হিন্দুকে বলছি, বিজেপি যতদিন ক্ষমতায় আছে, বিজেপি যতদিন দিল্লিতে আছে, আর আগামী 20 বছরের মধ্যে হিসাব এদিক ওদিক হওয়ার কোনো জায়গা নেই। বিজেপি যতদিন পশ্চিম ভারতবর্ষের ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গের মাটিতে বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে আছে এই মুহূর্ত পর্যন্ত, কোন হিন্দুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না, কোন হিন্দুকে কেউ উচ্ছেদ করতে পারবে না, কোন হিন্দুকে কেউ ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না, কোন হিন্দুর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। একইভাবে আমি ভারতীয় মুসলমানদের বলবো, যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম খেয়ে এই দেশটাকে মাদারে বতন বলে থেকে গিয়েছিলেন, যারা এটাকে দারুল হার্ব যুদ্ধভূমি মনে করেননি, দারুল ইসলামে রূপান্তরিত করবার জন্য কোনো প্রয়াস করেননি, ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেননি, যারা হিন্দু মন্দির ভাঙায় অংশগ্রহণ করেননি, যারা ছোট ছোট ছেলে মেয়েদের বাড়ির বইতে আগুন লাগিয়ে দেননি, যারা হিন্দু মহিলাদের টানেননি, যারা সরস্বতী পুজো বন্ধ করবার জন্য স্কুলের দেওয়ালে মূর্তি পুজো বন্ধ করবার পোস্টার লাগাননি, তাদেরও চুল স্পর্শ করবার ক্ষমতা কোনো এসআইআর নেই। আমরা তাদের সঙ্গে আছি। আমাদের লড়াই বিভাজনের লড়াই নয়, আমাদের লড়াই দারিদ্র্যের বিরুদ্ধে, অনাহারের বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, ধর্মান্ধ ফ্যাসিজমের বিরুদ্ধে। আমাদের লড়াই র্যাডিকালাইজেশনের বিরুদ্ধে। আমাদের লড়াইটা জাতের নামে যারা বজ্জাতি করছে তাদের বিরুদ্ধে। আমরা ভারতের অবিভক্ত জনসমাজকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের নামে ভেঙে টুকরো করতে পারবো না। এটা যদি কেউ পছন্দ করেন আমাদের কাছে আসবেন, যিনি পছন্দ করবেন না আমাদের কাছে আসবেন না। কিন্তু যে অগণিত মুসলমান রয়েছেন মুর্শিদাবাদ জেলায়, যাদের সামনে দাঁড়িয়ে একজন মুসলমান নেতা বক্তৃতা করছে যে আমরা 30, এখানে 70%, আমরা 30%কে যখন চাইবো কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, মনে রাখবেন বিজেপি থাকতে এটা কোনোদিন বাস্তবে সম্ভব হবে না। আর যাদের উদ্দেশ্যে তাকিয়ে বলছেন যে মুসলমানরা হাততালি দিচ্ছেন, তারা মনে রাখবেন যে আমাদের ডিএনএর সঙ্গে আপনাদের ডিএনএর কোনো পার্থক্য নেই, আমাদের জিনের সঙ্গে তোমার জিনের কোনো পার্থক্য নেই। 300-400 বছর আগে ধর্মান্তরণ করেছো, পরিস্থিতির বাধ্যবাধকতায় ধর্ম বদলেছো, পরিস্থিতির বাধ্যবাধকতায় উপাসনা পদ্ধতি পরিবর্তন করেছো নিজের মধ্যে দিয়ে। এর অর্থ এই নয় যে তোমার পূর্বপুরুষকে তুমি বদলে দিতে পেরেছো, তুমি ভারতবর্ষের ইতিহাস থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পেরেছো।
আজকে কি অবস্থা তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। গত 3 বছরের হিসাব দেখুন, যত রাজনৈতিক খুন হয়েছে 95% হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী। বিজেপির কর্মী তো খুন হয়েছে। 2021 সালের 2রা মের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন। 27 জন মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে আমরা গণধর্ষিতা হয়েছি, কিন্তু তারপরেও বিজেপি টিকে আছে পশ্চিমবঙ্গের মাটিতে। এত খুন করে, এত অত্যাচার, আমাদের কর্মীদের পরিযায়ী শ্রমিক বানিয়ে দিয়ে রাজ্য ছাড়া করে দেবার পরেও তারা কিন্তু কোনোভাবেই বিজেপির পতাকাকে নিচে নামিয়ে রাখতে পারেনি। এই মুর্শিদাবাদের এত আগ্রাসনের পরে, এত বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবার পরেও দেখুন চারদিকে বিজেপির পতাকা উঠছে, মানুষ এখনো মিছিল নিয়ে ঢুকছে, নির্ভয় ঢুকছে, মাঠে আসছে। কারণ আমরা এখানে থাকতে এসেছি, এখানে চলে যেতে আসেনি। আর যারা হিন্দু এদিকে দূরে আছেন, তৃণমূলের কথা বলছেন, তারা চিন্তা করুন, ওপার বাংলার দিকে তাকান। ওখানে গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, হিন্দু না ওরা মুসলিম ওই কথা চলেনি, মিলনের পদযাত্রা চলেনি, সম্প্রীতির রাখি বন্ধন চলেনি, বাংলা ভাগের বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি হয়নি। ওখানে বাংলাদেশের দিকে তাকিয়ে যারা ভাবছেন ওরকম অবস্থা এখানেও তৈরি হয়ে যাবে, মূর্খের স্বর্গে বাস করছেন। বাংলাদেশে হিন্দু মহিলারা অত্যাচারিত হয়েছেন, হিন্দু মন্দির ভাঙা হয়েছে, ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি 70,000 বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি খুন হয়েছে মুসলমান। 1100 পুলিশকে খুন করেছে, তার মধ্যে 99% মুসলমান। পুলিশকে খুন করে উল্টো দিকে টাঙিয়ে রাখা হয়েছে। আমি শুনলাম ধর্মান্ধ, সোশ্যাল মিডিয়ায় দেখছি কিছু ধর্মান্ধ মৌলবাদী দৌড়চ্ছে একজন মেয়রের পেছনে, আমি জায়গাটির নাম বললাম না, আর একজন মেয়র, একজন মহিলা মেয়র, বাবা সাংসদ, বলছেন রসমালাইকে ধর, রসমালাইকে। অর্থাৎ ধর্ষণ করবার জন্য মেয়রকে তাড়া করছে মৌলবাদীরা। রাস্তায় নেমে মানুষ প্রতিবাদ করতে পারছে না, মানুষ মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে, ভুলে গেছে বাংলাদেশ তার অতীতের ইতিহাস, বীরত্বের ইতিহাস। 1970 থেকে 71 সালে 30 লক্ষ মানুষ খুন হয়েছিল বাংলাদেশে, 30 লক্ষ মানুষ খুন হয়েছিল পূর্ব পাকিস্তানে, পাকিস্তানি সেনা এবং খান সেনাদের হাতে। যশোর ক্যান্টনমেন্ট এরিয়ায় 1 লক্ষ প্রায় 40,000-এর মতো মহিলাকে পাওয়া গিয়েছিল, যাদের বয়স 13 থেকে 42-এর মধ্যে, যাদের স্তন পর্যন্ত কাটা ছিল। আজকে সেই বাংলাদেশ, ইন্দিরা গান্ধী বাংলাদেশের যিনি জন্মদাত্রী, তার এতে আগুন লাগিয়ে দিচ্ছে। কোথায় বিবৃতি? আরে মুর্শিদাবাদ জেলায় তো কংগ্রেস ছিল, মুর্শিদাবাদ জেলায় তো অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন ধরে আপনাদের মনোরঞ্জন করেছেন। মুর্শিদাবাদে আপনারা কংগ্রেসের প্রার্থীকে জেতাবেন, আর কংগ্রেস হামাগুড়ি দিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে ঢুকে পড়বে। আজকে এই অবস্থার বাইরে আমাদের আপনাদের বেরিয়ে আসতে হবে, আপনাদের বাঁচতে হবে, আপনাদের বাঁচাতে হবে। আর বাঁচার একটাই পথ হচ্ছে বিজেপির কাছে আসা। বিজেপি ছাড়া আপনাদের কথা কেউ বলবে না। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে ভোটার লিস্টে বাংলাদেশি জামাতিদের নাম থাকবে, ভোটার লিস্টে রোহিঙ্গাদের নাম থাকবে, ভোটার লিস্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম থাকবে, ভোটার লিস্টে মৃত ভোটার থাকবে, ভোটার লিস্টে এক নাম 4 জায়গায় থাকবে, ভোটার লিস্টে একই ব্যক্তি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা এজেন্ডা, তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। বলছেন মারা গেছে তো কি হয়েছে? যে মারা গেছে সেও তো কারোর বাবা ছিল, সেও তো কারোর প্রেমিক ছিল। একটু মানবিক বুক নিয়ে তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? তাই আবার আপনাদের বলছি যে এনআরসি হচ্ছে ঘুর পথে। আরে ঘুর পথে আর সোজা পথের পার্থক্য কি? ভারতবর্ষ ধর্মশালা নয়, মুর্শিদাবাদ ধর্মশালা নয়। ওপার থেকে হিন্দু মেরে যারা এপারে তাড়িয়েছে, তারাই আবার ওপার থেকে এখানে চলে আসছে। আমি হিন্দু এবং মুসলমান স্থানীয় প্রত্যেককে সচেতন হতে বলব। আরে যে ছেলেটার স্কুলে গিয়ে পড়াশুনো করা উচিত, যে আইপিএল ক্রিকেট নিয়ে যার চর্চা করা উচিত,
যে ছেলে মাঠে গিয়ে ফুটবল খেলা উচিত, যে ছেলের হাতে বই থাকা উচিত, আজকে সেই ছেলে তলোয়ার নিয়ে নিজের মাস্টার মশাইকের উপরে ঝাঁপিয়ে পড়ছে। তার অভিভাবক চিন্তা করবেন না কেন এই ঘটনা ঘটছে? যারা আপনাদের সামনে দাঁড়িয়ে ধর্মান্ধতার বক্তৃতা করছেন, যারা আপনাদের সামনে বিজেপির বিরোধিতায় নেমেছেন, আমি দুজন নেতার নাম বলছি, তো পুরো লম্বা লিস্ট হয়ে যাবে। এই যে আপনারা যারা নেতা বলে মনে করেন যাদের, তারা কেউ মুর্শিদাবাদে থাকে না, কলকাতার নিউ টাউনে প্রত্যেকের ফ্ল্যাট আছে। কোথায় ছেলে মেয়েরা পড়াশোনা করে? ববি হাকিম, ফিরাদ হাকিমের মেয়েরা কোন স্কুলে পড়েছে? আপনাদের আরেকজন আছেন জাভেদ খান, জাভেদ খানের ছেলে মেয়েরা কোন স্কুলে পড়াশোনা করেছে? সিদ্দিকুল্লাহ চৌধুরীর ছেলে মেয়েরা কোন খারিজি মাদ্রাসায় পড়েছে তার ঠিকানাটা একবার খোঁজ নিন। কোন দিকে এগিয়ে চলেছে মুর্শিদাবাদ? ইসলামের স্বর্গরাজ্য সৌদি আরব, টোটাল মাদ্রাসার সংখ্যা কত? সৌদি আরবে মাদ্রাসা আছে দুটো মাদ্রাসা। একটা মাদ্রাসাকে দেখা যায়, অন্য মাদ্রাসাটি অদৃশ্য। আজকে তারা এগিয়ে চলেছে আর আপনারা এতিমখানার মধ্যে দিয়ে পিছিয়ে পড়ছেন। এই ধর্মান্ধতা ধ্বংসের দিকে নিয়ে যাবে আপনাদের। সংখ্যা দিয়ে কেউ ভারতবর্ষ দখল করতে পারবে না নতুন করে, আর পাকিস্তান এখানে তৈরি হবে না। পাকিস্তান তো দেখলেন ধর্ম খুঁজে খুঁজে গুলি চালালো। গুলি চালানোর মধ্যে কি হলো? 1.5 দিনের মধ্যে এসে নাক রগড়াতে শুরু করলো দুপুর 1টা থেকে, যে অনেক হয়েছে, ছেড়ে দাও, এবার আমার সব চলে যাবে। আবার একজন আছে আমেরিকার উপাসে, সে আবার ওখান থেকে বলে ও নাকি যুদ্ধ বন্ধ করে দিয়েছে। আরে তোমায় কে বন্ধ করতে বলেছে? তোমাকে কেউ আমরা পারমিশন নিতে গিয়েছিলাম? কোন দিন বলবে যিনি বলছেন আমি যুদ্ধ বন্ধ করে দিয়েছি, কোন দিন আবার বিবৃতি দেবে যে আমি বলেছিলাম বলি রাহুল গান্ধী এখনো বিয়ে করেনি? ও লোকের কোনো ভরসা নেই, ও লোকের কথায় কেউ ভারতবর্ষের মানুষ গ্রহণ করছে না। আমাদের উপরে 50% কর চাপিয়ে দিয়েছে, বলছে আমরা বিজেপিকে উচ্ছেদ করতে হবে। নরেন্দ্র মোদীর সরকারকে মেনে নিতে পারছে না আমেরিকার সরকার। আরে 50% কর চাপিয়ে তুমি ভারতবর্ষের 140 কোটি মানুষের অধিকারকে হরণ করবে, এটা হতে পারে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন, স্বাধীন ভারতের প্রথম স্বাধীন সরকার বলে দিয়েছে যে কোনো অবস্থাতে দেশের কৃষকের সঙ্গে, শ্রমিকের সঙ্গে, মৎস্যজীবীদের সঙ্গে, অসংগঠিত ক্ষেত্রে ছোট ছোট ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে এই সরকার সমঝোতা করবে না। আমরা দেখেছিলাম আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি তারা পোখরানের বিস্ফোরণ করেছিলেন। আমরা পারমাণবিক শক্তিধর বলে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। আমেরিকা স্যাংশন লাগিয়েছিল, তার পরবর্তীকালের ইতিহাস প্রত্যেকের জানা। যে নরেন্দ্র মোদীর ভিসা দেয়নি আমেরিকা, সেই নরেন্দ্র মোদীর পায়ের তলায় লাল কার্পেট বিছিয়ে দিয়ে মোদি মোদি ধ্বনি দিতে হয়েছে আমেরিকাকে। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, এই যে 50% রণহুঙ্কার, এই 50% কর আবার আসবে, আবার আসবে, আবার পুনরাবৃত্তি হবে স্যাংশনের, আবার পুনরাবৃত্তি হবে নরেন্দ্র মোদীর। তখন আপনারাই বলবেন সেই তো তুই মল খসালি, তবে কেন লোক হাসালি। আজকে আমেরিকার প্রেসিডেন্ট বাস্তবে সেই জায়গায় পৌঁছে যাবে। আজকে আমরা আপনাদের কাছে সহজ এবং সরল কথা বলতে, দেখুন এই পরিস্থিতি কেন তৈরি হলো, মুর্শিদাবাদ জেলার এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? তৈরি হয়েছে এখানে আইন শৃঙ্খলার অবনতির জন্য। এখানকার পুলিশ আমাদের একজন কর্মী জয় শ্রীরাম বলেছে বলে তার উপরে আক্রমণ করেছে। আরে স্বাধীন ভারতবর্ষে জয় শ্রীরাম বলবে না, মুর্শিদাবাদে জয় শ্রীরাম বলবে না, তো কি চীনে গিয়ে জয় শ্রীরাম বলবে? আজকে জয় শ্রীরাম বলবার আইন শৃঙ্খলার রক্ষা করবার দায়িত্ব পুলিশের। সে সঙ্গে মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করবার দায়িত্ব প্রশাসনের। মানুষের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন সেটাকে রক্ষা করবার দায়িত্ব প্রশাসনের। পুলিশের যেমন জয় শ্রীরাম বললে লাঠি মারার অধিকার অর্জন করেছে বলে পুলিশ মনে করে থাকে, আজকে সেই পুলিশকে মনে রাখতে হবে
যে ওই ছেলেটি আপনার বিরুদ্ধে মামলা করবে, সেই অধিকারও ভারতবর্ষের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের সংবিধান তাকে দিয়ে। যেখানে যে পুলিশ আক্রমণ করবে কোনো তর্কের প্রয়োজন নেই, কোনো কুকথার প্রয়োজন নেই, কোনো পাথর ছোড়ার প্রয়োজন নেই, কোনো লাঠির প্রয়োজন নেই, কোনো স্লোগানের প্রয়োজন নেই। সরাসরি গিয়ে ওই পুলিশ অফিসারকে চিহ্নিত করে তার বিরুদ্ধে একটা মামলা করে দিন। আপনাদের পাশে বিজেপি আছে, বিজেপি থাকবে। যদি এক পুলিশ দুজনকে মারে, দুজনে গিয়ে মামলা করবেন, ওর বিরুদ্ধে দুটো মামলা থাকবে। যদি ওই পুলিশ কোনো কারণে আমাদের কাজের বাধা দেয়, আবার একটা মামলা হবে, পার্টির পক্ষ থেকে 3টে মামলা থাকবে। আমাদের ওপরে যদি 15টা লাঠির ঘা পড়ে, 15 জনকে দিয়ে ওই পুলিশের বিরুদ্ধে ডায়েরি করান, চিহ্নিত করুন ওই এসআই কে, চিহ্নিত করুন ডিউটি অফিসারকে, চিহ্নিত করুন এসপি কে। এই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করবার অধিকার কেউ কাউকে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন, স্লোগান ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বোঝাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, সিপিএম হারতে চলেছে। তাই মানুষ ওই দীঘা, গোয়া, কলকাতা, লন্ডন, দার্জিলিং, সুইজারল্যান্ড, 40,000 বন্ধ কারখানার তালা, সুপার স্পেশালিটি হসপিটাল, সমস্ত কিছু ভুলে গিয়ে দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে উপড়ে ফেলে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছিল। আমি তখন বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন হয়ে উঠেছেন স্বপ্নের মেঘ বালিকা, আর এখন হয়ে গেছেন ঠাকুরমার ঝুলি। এখন সমাজবাদীর রূপকথা। মানুষ এখন তার দিকে তাকিয়ে বলছে, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। আবার নেমে পড়েছেন বাংলায়, বলে বাঙালি আক্রান্ত। কে বলছে? বলছে কংগ্রেস। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো আসলে কংগ্রেস। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস, প্রবল গর্ভ যন্ত্রণা কংগ্রেসের, ছটফট করছে কংগ্রেস। ওই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতে দলটা জন্ম হতো না, সূর্যের আলো দেখতে পেত না। জন্মানোর পরপরই হঠাৎ আবার যে জন্মদাতা তার বিরুদ্ধেই লড়ে গেছেন, সেই বিজেপিকে আক্রমণ করছে তৃণমূলের পতাকা হাতে নিয়ে। আরে ওর নামের পাশে কংগ্রেস লেখা আছে। তারা বলছেন আমরা পশ্চিমবঙ্গের, আমরাই হচ্ছে একমাত্র লোক যারা বাংলার অস্মিতা। চিন্তা করে দেখুন, বাংলার অস্মিতা কে রক্ষা করছে? মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ তো শুনে ওপর থেকে চমকে চমকে উঠছে, বলে ভাই এর কার পাল্লায় পড়েছি আমি? বলছে বাংলার অস্মিতা। বাংলার কিসের অস্মিতা? দিল্লিতে প্রথম বিজেপি সরকার, মদনলাল খুরানার সরকার ক্ষমতায় আসবার পর তার প্রথম ঘোষণা হলো যে বন্দে মাতরম সঙ্গীতকে প্রত্যেক স্কুলে, সরকারি স্কুলে গাওয়া তিনি বাধ্যতামূলক করে দিলেন। রাস্তায় নামলো কংগ্রেস। কংগ্রেস প্রকাশ্যে নেমে ঘোষণা করে দিল বন্দে মাতরমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে। তাংহি দুর্গা দশ প্রহরণ ধারিণী, যদি এই শব্দ কোনো মুসলমান উচ্চারণ করতে পারবে না। এই উচ্চারণ করতে কোনোদিন কাজী নজরুলের অসুবিধা হয়নি, সৈয়দ মুস্তফা আলীর অসুবিধা হয়নি, সৈয়দ মুস্তফা সিরাজের অসুবিধা হয়নি। এই উচ্চারণ করতে কোনদিন এস ওয়াজেদ আলীর অসুবিধা হয়নি। এই উচ্চারণ করতে কোনোদিন এপিজে আব্দুল কালামের অসুবিধা হয়নি। অসুবিধা হচ্ছে কার? অসুবিধা হচ্ছে এখানে যিনি কুমায়ুন আছেন তার অসুবিধা হচ্ছে। এই ধরনের মানুষের জন্য আজকে বললেন আমরা গান বন্ধ করে দেব। আবার একজন নেতা আছেন সৌগত রায়, তিনি আবার বললেন এই গান গাওয়া অসম্ভব, এর মধ্যে তো সাম্প্রদায়িকতার গন্ধ আছে। আর যারা প্রগতিশীল বামপন্থী, বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি একদম মায়াকোভস্কির অনুবাদক বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি বলে দিলেন, আমার ভাবলে আশ্চর্য লাগে, বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কি করে আনন্দ মঠের মতো উপন্যাসটি লিখেছিলেন। এরাই এখন বাংলা বাঙালির অস্মিতা রক্ষা করছে। আরে রবীন্দ্রনাথকে সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস। রবীন্দ্রনাথকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে টাউন হলে সভা করতে দেয়নি কংগ্রেস। আর বর্তমানের মুখ্যমন্ত্রী উনি তো চ্যালেঞ্জ করে দিয়েছেন রবীন্দ্রনাথকে। তবে আনন্দের খবর, বাঙালি সবসময় আনন্দে থাকে, খুশিতে থাকে। আমাদেরই নেতা
আমাদের কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম বলেছেন রবীন্দ্রনাথের যিনি শূন্যতা, রবীন্দ্রনাথ চলে যেতে বাঙালি যে অসুবিধায় পড়েছে সেই শূন্যতাকে দূর করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের মুখ্যমন্ত্রীও বলছেন রবীন্দ্রনাথ তো কি করেছেন। তিনি প্রথমে বললেন গান্ধীজির থেকে বেশি দিন তো আমি অনশন করেছি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, উনি কথাঞ্জলি লিখে দিয়েছেন। রবীন্দ্রনাথ গীতবিতান লিখেছিলেন, উনি কবিতা বিতান লিখেছেন। রবীন্দ্রনাথ তার সারা জীবনের সমস্ত সম্পদ দিয়ে তিনি শান্তিনিকেতনে তৈরি করেছিলেন বিশ্বভারতী। আর মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে তার গেটে লাগিয়ে দিয়েছেন নতুন বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। অভূতপূর্ব সাফল্য তৃণমূল কংগ্রেসের। এরা রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে থেমে থাকেনি, মুখ্যমন্ত্রী এখন জগন্নাথ দেবকে নিয়ে পর্যন্ত টানাটানি শুরু করেছে। আরে বাড়ির পাশে মা কালী ছিল, তার প্রতিবেশী মা কালী। কালী বলছে আমি তোমায় পার করাতে পারবো না, তোরই আমার দিন শেষ। আমি কেন? বলছেন আপনি সর্বশক্তিমান, আপনার আমি পুজো দিলে তবে পয়লা বৈশাখে পুজো শুরু হয় কালীঘাটে, আমি কি অপরাধ করলাম? বলে ভাই তুমি সর্বভুক সরকার, এখানে আইনের শাসন নেই, মহিলাদের অধিকার নেই। 40,000 সরকারি চাকরি তোমরা খেয়ে হজম করে ফেলেছ। সরকারি কর্মচারীদের ডিএ দেওনি, ওই পুলিশ দাঁড়িয়েছেন দূরে, ওদেরও ডিএ প্রাপ্তি। অর্ধেক মামলায় ডিউটি করছে, করুণ অবস্থা। অর্ধেক মামলায় মাইনে দিয়ে ডিউটি দিচ্ছে। বলছেন তুমি আরজি কর, এত পাপ আমি ধরে রাখতে পারবো না, আমি তোমার ফাইল নিতে পারছি না। ওখান থেকে চলে গিয়েছিলেন উনি কোথায়? জগন্নাথ দেবের কাছে পুরীতে। ওখানে কি একটা ছোট্ট গন্ডগোল হলো, বোঝাওটা গেল না। তারপরেই ওখান থেকে সরাসরি এখানে চলে এসে জগন্নাথ দেবকে ধরে নিয়ে এসছেন। বলে তুমি পুরীতে বসে থাকবে, আমার কাজ করবে না, চলবে না, তোমায় আমি দীঘায় নিয়ে আসবো। দীঘায় আপনাদের দেওয়া করের টাকায় নিয়ে গিয়ে আইনের ফাঁক বাঁচিয়ে দীঘায় তৈরি করেছে মন্দির। প্রথমে নাম শোনা গেল জগন্নাথ দেব কালচারাল অ্যাসোসিয়েশন, হঠাৎ উদ্বোধনের পরেই হয়ে গেল জগন্নাথ ধাম। জগন্নাথ বলল আরে বাবা, এ তো সেই বহু যুগ আগে একবার কালা পাহাড় মনে আমার মন্দির আক্রমণ করে আমার মূর্তিকে হাতির পায়ে বেঁধে বাগনান পর্যন্ত নিয়ে এসেছিল। এ তো আরো ডেঞ্জারাস। এ তো একদম সরাসরি আমাকে সমুদ্রের এক প্রান্ত থেকে তুলে নিয়ে গিয়ে অন্য প্রান্তে বঙ্গোপসাগরে নিয়ে এসছে। আমি কি করব? আমি যে ওখানে এতদিন পুরী ধামে ছিলাম, হাওড়া স্টেশন থেকে যে টিকিট, কোনো ট্রেনের টিকিট পাওয়া যায় না, 2 মাস পর্যন্ত সমস্ত রেলের টিকিট বুক। তারপরে আমি কি করতে পারি? বলছেন কোনো করার রাস্তা নেই। জগন্নাথ দেব বাধ্য হয়ে আটকে গেছেন দীঘায়। কিন্তু জগন্নাথ দেব বলছেন চিন্তার কোনো কারণ নেই, আমি আছি। তুমি যখন শান্তি করে আমায় ডেকে নিয়েছো, এই ভক্তিকে, এত বড় ভক্তকে আমি দূরে সরিয়ে রাখতে পারি না। মানুষের যখন পরলোক গমন হয়, হরিনাম করতে করতে যায়, তুলসী পাতা নিতে নিতে যায়। আর তোমার সরকার যখন যাবে বঙ্গোপসাগরে, আমার নাম নিতে নিতে যাবে, আমাকে সাক্ষী রেখে 2026-এ বিসর্জন হয়ে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূলকে কেউ ধরে রাখতে পারবে না। আর মুর্শিদাবাদ জেলার মানুষকে মনে রাখতে হবে, বাঁচতে চাই বিজেপি। তাই আমাদের নরেন্দ্র মোদী বলে গেছেন দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনাদের সামনে এটা শেষ নির্বাচন, হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন। আর মুক্ত মনস্ক প্রগতিশীল জাতীয়তাবাদী মুসলমানদের জন্য এটা শেষ নির্বাচন। বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের সিভিল সোসাইটি, তারাও উজু করেন, তারাও নামাজ পড়তে যান, তাদের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করে দিয়েছে। যে প্রগতিশীল বুদ্ধিজীবীরা বাংলাদেশ নিয়ে একটি শব্দ উচ্চারণ করেন না, আপনাদের নয়নের মণি সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল হয়ে গেছে। আপনাদের আমাদের বাঙালির গর্ব সত্যজিৎ রায়ের বাড়িকে ধ্বংস করে হয়ে গেছে বাংলাদেশে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাথ সম্প্রদায়ের যে বিরাট আশ্রম ধূলিসাৎ করে দিয়েছে বাংলাদেশে। যে মুসলমান বাধা দিচ্ছে সেই মৃত হয়ে যাচ্ছে, যে মুসলমান আক্রমণ করছে তারই বাড়ির মহিলাদের তুলে নিয়ে গিয়ে বলাৎকার করা হচ্ছে। এই পরিস্থিতি তৈরি হয়েছে আজকে ওপার বাংলায়। আজকে ওই রাজনীতিকে, ওই ঘৃণ্য ব্যবস্থাকে
দয়া করে পশ্চিমবঙ্গে টেনে আনবেন। আজকে যদি 1947 সালে আমরা শক্তিশালী থাকতাম, এই দেশকে ভাগ করা যেত না। আজকে এই দেশ ভাগ হয়েছে আমাদের ব্যর্থতার কারণে, অচেতনতার কারণে। এই দেশ বিভক্ত হয়ে গেছে শুধুমাত্র মৌলবাদের কাছে আমাদের আত্মসমর্পণের জন্য। আর একটা দল ক্ষমতায় এসেছে, তার সঙ্গে সঙ্গে আবার সিপিআইএম কংগ্রেসও নেমে পড়েছে। কি ভালোবাসা কল্পনা করতে পারবেন না। আপনারা তো সিপিএম আর কংগ্রেসের প্রেম দেখলেন। আমি 40 বছর ধরে ছোট থেকে মুর্শিদাবাদ জেলায় আসছি। আমরা বারবার সীমিত শক্তি নিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে এই বাস স্ট্যান্ডেও বক্তৃতা করে গেছি যে কংগ্রেস আর সিপিএম একে অন্যের পরিপূরক। যেই যখন বিপদে পড়ে একে অন্যের হাত ধরে নেয়, আমাদের কথা তখন মানুষ শুনেও শোনেননি বা শুনলেও বিশ্বাস করতে পারেননি। কিন্তু পরবর্তীকালে কি দেখলেন? কংগ্রেস আর সিপিএম তারা মালা বদল করে নিল। এরা প্রত্যেক নির্বাচনের আগেই মালা বদল করে, 7 পাকে বাঁধা পড়ে, কিন্তু ম্যারেজটাকে রেজিস্ট্রি করে না। আবার এদের মধ্যে বিচ্ছেদ চলেছে। এখন আবার নতুন প্রেম। সিপিআইএম এর নেতা এম.এ. বেবি আর এখানের নেতা আমাদের তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়েন দুজনে হাত ধরে দাঁড়িয়ে পড়েছেন উপনির্বাচনে যে খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, ইস দুনিয়া সে নেহি ডরেঙ্গে হাম দোনো। আরে আমরা তো বলছি ভাই ঠিক আছে, নির্বাচনে উপরাষ্ট্রপতি নির্বাচনে তোমরা ভোট দেবে, একসঙ্গে ভোট দেবে, পায়ে পা মিলিয়ে হাঁটবে, কাঁধে হাত দিয়ে ঢুকবে, নিজেদের মতো করে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। তোমরা ভোট দিচ্ছ আর ওপরে সোমনাথ চ্যাটার্জির আত্মা, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রমোদ দাশগুপ্ত, এরা তো চমকে চমকে উঠছে যে হলোটা কি অপরাধ ছিল সোমনাথ চট্টোপাধ্যায়ের। আমরা তো বলছি ভাই অত দূরে কেন? দিল্লি তো প্রায় 1400 কিলোমিটার দূরে। চলে এসো মুর্শিদাবাদে, নেমে পড়ো ময়দানে। প্যার কিয়া তো ডরনা কিয়া। হ্যাঁ, একদম হাতে হাত ধরে তৃণমূল কংগ্রেস আর সিপিআইএম আর তার সঙ্গে তৃণমূল কংগ্রেস একযোগে পদযাত্রা করুন। কংগ্রেস বার্তা দিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেসের কোনো লড়াই নেই। অদিত চৌধুরীর রাইট প্লেয়ার প্লেইং ইন আ রং কোর্ট। অদিত চৌধুরীকে সরিয়ে দিয়েছেন, দিয়ে আরেকজনকে নিয়ে এসেছেন। অর্থাৎ অদিত চৌধুরীর প্রতিবাদ, অদিত চৌধুরীর লড়াই, অদিত চৌধুরীর ইডি সিবিআই এর কাজকে ত্বরান্বিত করবার দাবি, অদিত চৌধুরীর প্রতিরোধ, অদিত চৌধুরীর প্রতিবাদ, অদিত চৌধুরীর দুর্নীতির বিরুদ্ধে লড়াই হিসেবে মমতা ব্যানার্জিকে সামনে দাঁড় করিয়ে রাখবার প্রচেষ্টাকে কংগ্রেস ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ প্রতিবাদ চলবে না, আত্মসমর্পণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই রাজনীতির অবসান চাই। এই রাজনীতিকে যদি বন্ধ না করতে পারেন, এই সরকারকে যদি রেখে দেন, তাহলে আপনার প্রজন্ম তো শেষ। আপনার ছেলের চাকরি তো বিক্রি হয়ে গেছে। আপনার ছেলে তো এখন বসে আছে ধর্মতলায়। 40,000 স্কুলের চাকরি বিক্রি হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পরীক্ষায় কি দেখলেন? সেখানেও সারা ভারতবর্ষে ক্লাস শুরু হয়ে গেছে, এখানে ক্লাস শুরু হচ্ছে দেরিতে। সেখানেও ওবিসির মধ্যে দিয়ে বলছেন আমরা তোষণ করব। আমরা হিন্দু ওবিসিদের মাধ্যমে মুসলমানদের ঢুকিয়ে দিয়ে মুসলমানকে চাকরি দিয়ে দেব। আর মুসলমান ওই চাচাদের একটু বুঝতে হবে ভাই, আপনাদের জন্য অনেক পদ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিতে পারেন, কিন্তু সেই পদে চাকরি নিতে গেলে তো ইংরেজি জানতে হবে, অঙ্ক করতে হবে, বিজ্ঞান পড়তে হবে। মাদ্রাসায় পড়ে তো আপনারা জাতীয় জীবনের মূল স্রোতে আসতে পারবেন না। কতদিন আজকে ললিপপ খাবেন? কতদিন এই ললিপপের মধ্যে দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করবেন? তাই হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি নয়। আজকে রাজ্যে বিনিয়োগ চাই, ভারী শিল্প চাই, বিনিয়োগের উপযুক্ত ব্যবস্থা চাই, আইন শৃঙ্খলার প্রতিষ্ঠা চাই, আজকে উন্মুক্ত বিচার ব্যবস্থা চাই। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। এই সরকার, এই দল তৃণমূল কংগ্রেস, সুভাষচন্দ্র বসুর বাড়ি সারাই হচ্ছিল, ওখানে পৌঁছে গেছে। গিয়ে বলছেন আমার টাকা। সে বলছে এটা কার বাড়ি জানো? বলে কার বাড়ি? বলে সুভাষ বোসের বাড়ি। বলে সুভাষ তাকে ডেকে দিন। মানে নেতাজিকে পর্যন্ত ওপর থেকে নিচে এসে পয়সা দিয়ে যেতে হবে তৃণমূল কংগ্রেসকে, তবে আপনারা কাজ করতে পারবেন।
এই সরকার সমস্ত কলের টাকা খেয়ে নিয়েছে। আপনি শৌচাগারে যাবেন, ভেতরে কাজকর্ম ছেড়ে কলটা খুলবেন, দেখবেন ওখানে জল নেই। প্রতি কলে নলে জল এই সরকার উধাও করে দিয়েছে। 100 দিনের কাজের টাকা। আরে আমরাও চাইছি আমাদেরও পঞ্চায়েত আছে, মুর্শিদাবাদে আছে, মালদায় আছে, নদিয়ায় আছে, উত্তর 24 পরগনায় আছে, জলপাইগুড়িতে আছে, কুচবিহারে আছে। আপনাদেরও জেলা পরিষদ সদস্য আছে, পঞ্চায়েত সমিতি আছে। আমরাও 100 দিনের কাজের টাকা চাইছি। কেন্দ্র সরকার বলেছে যে হিসাব দাও, টাকা নাও। মুখ্যমন্ত্রী বলছেন যে টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে, খরচ করা আমাদের ইচ্ছার উপর মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়া আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। অতএব আমি টাকার হিসাব দেব। আজকে কেন্দ্রীয় সরকারের সমস্ত জনহিতকর প্রকল্পগুলো তৃণমূল কংগ্রেসের এই প্রাতিষ্ঠানিক লুট, সীমাহীন লোভ আর দুর্নীতির জন্য স্তব্ধ হয়ে গেছে। এর বিরুদ্ধে আজকে মানুষকে সোচ্চার হতে হবে। এর বিরুদ্ধে সংঘবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। দীর্ঘদিন এভাবে একটা সরকার চলতে পারে না, একটা রাজ্য চলতে পারে না। বলছে বাংলাকে গুজরাট হতে দেব না, আর বলছে কোথায় গিয়ে দাঁড়িয়ে, মুসলমানদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে বাংলাকে গুজরাট হতে দেব না। আর পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মুসলমান চাকরি করছে, তারা আমাদের ফোন করে বলছে যে এ ধরনের বক্তব্য বন্ধ করুন। আমাদের যদি ওখান থেকে তাড়িয়ে দেয় তাহলে আমরা পশ্চিমবঙ্গে এসে তো নতুন কোনো কাজ পাবো না। আমরা তো ভিক্ষা চাই না, আমরা অনুদান চাই না, আমরা কাজ চাই, আমরা আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকি। বাংলাকে গুজরাট হতে দেবো না। গুজরাটে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কত? সারা ভারতবর্ষে 100 টাকার মধ্যে 40 টাকা আসছে গুজরাটে বিদেশ থেকে, আর পশ্চিমবঙ্গে আসছে কত? 100 টাকার মধ্যে 60 পয়সা, 60 পয়সা, একটু বেশি 66 হতে পারে। 0.60 হচ্ছে পশ্চিমবঙ্গের রেট। তারা প্রতিযোগিতায় নামছে গুজরাটের মতো একটা ছোট্ট রাজ্যের জন্য। দেখুন, আজকের ধর্ম হলো গণতন্ত্র, আর আজকের রাজনীতি হলো উন্নয়ন। এর বাইরে কেউ কোনো পরিস্থিতি তৈরি করে দিতে পারবেন না। আমরা এখানে এসেছি, হ্যাঁ আমরা বলছি, গর্ব করে বলো আমি হিন্দু, স্বামী বিবেকানন্দের কথা। হিন্দু দাঁড়িয়ে মার খাবে না, হিন্দু প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। কেউ যদি মুসলমান আমি বলে গর্ববোধ করে, কেউ যদি বলে আমি প্রথমে ভারতীয় তারপরে একজন মুসলমান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যদি বলে প্রথমে আমি মুসলমান তারপরে ভারতীয়, তাহলে আমাদের অসুবিধা আছে। আমরা তো বলছি আমরা হিন্দু, আমরা গর্ব করে বলছি, কারণ আমার মাটি আমাকে বহুত্ববাদ শিখিয়েছে। আমার মাটি আমাকে যত মত তত পথ শিখিয়েছে। আমার মাটি প্রত্যেকের মত প্রকাশের অধিকারকে প্রতিষ্ঠা করা শিখিয়েছে। আমার মাটি আমাকে গণতন্ত্রের শিক্ষা দিয়েছে। গ্রিস তার গণতন্ত্রকে 90 বছরের বেশি টেনে নিয়ে যেতে পারেনি, আমরা তারপরেও সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে টেনে নিয়ে গেছি। আমরা প্রথম তামিলনাড়ুতে 700 বছর আগে আমরা তাল পাতায় ব্যালট পেপারকে ইন্ট্রোডিউস করিয়েছি। আমরা দেখেছি লিচ্ছবি রাজবংশের প্রথম রাজা রাবাক, তিনি আজকে গদিচ্যুত হয়ে গিয়েছিলেন বৈশালীর মানুষের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের কারণে। আর কিছু মানবাধিকারের দোকান খোলা লোক আছে, দোকান খুলে রেখেছে চারদিকে, কিছু হলেই বলে হাতরাস, উন্নাও। আর শামশেরগঞ্জ দেখতে পায় না, ছোট ছোট ছেলে মেয়েগুলোর বই খাতা দেখতে পায় না, মুর্শিদাবাদ দেখতে পায় না, মালদার কিছু অঞ্চল দেখতে পায় না, আজকে কৃষ্ণনগরের পোস্টার দেখতে পায় না, বাগনান দেখতে পায় না, বাঁকড়া দেখতে পায় না, ডোমজুর দেখতে পায় না। আজকে এদের বিরুদ্ধে মানুষকে সংগঠিত হতে হবে। আজকে আমরা লড়াই করতে আপনাদের সামনে আসিনি, কারণ তৃণমূল সরকার চলে যাচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, সমাজ বিজ্ঞানের নিয়ম মেনে তৃণমূল কংগ্রেস তার স্বাভাবিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তৃণমূলকে বাধা দেবার কোনো প্রয়োজন নেই। কোনো গুলি নয়, কোনো লাঠি নয়, কোনো বোমা নয়, কোনো আক্রমণাত্মক বক্তব্য নয়, কোনো কুকথা নয়। খালি তৃণমূলকে না বলে দিন, তৃণমূলকে না। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে আমরা দেব না। তৃণমূল কংগ্রেসের কর্মীরাও দেবে না, কাউন্সিলররাও দেবে না। তারাও সাম্প্রতিক ঘটনা থেকে বাংলাদেশ থেকে শিক্ষা নিয়েছে। আমাদের আবেদন তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে, তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা এখনো তৃণমূলের ক্ষমতার অমৃত রস পান করেননি তাদের কাছে। আমাদের আবেদন সেই সমস্ত সিপিআইএম এর কর্মীর কাছে যারা এখনো জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন অন্ধকার রাতে বুকে চেপে ধরে ঘুমিয়ে পড়েন, তাদের কাছে।
আমাদের লড়াই সেই গান্ধীবাদী কংগ্রেসী নেতাদের কাছে যে দেখুন মতাদর্শ শেষ হয়ে যায় না, সংগঠন কমে যায়, লোক সংখ্যা কমে যায়, ভোটার কমে যায়, কিন্তু মতাদর্শ বেঁচে থাকে। তাই তাকে বাঁচিয়ে রাখুন, তাকে অশ্রদ্ধা করবেন না। আমরা মার্ক্সবাদের বিরোধী, আমরা বামপন্থার বিরোধী, আমরা ওদের রাজনীতির বিরোধী। আমরা কংগ্রেস যে রাজনীতি করে চলেছে গত ৭৫ বছর ধরে আমরা তার বিরোধী, কিন্তু এর অর্থ এই নয় আমরা তাকে ঘৃণা পোষণ করব। তাই দয়া করে কিছুদিনের জন্য আপনাদের পতাকাগুলো একটু উঁচুতে তুলে রাখুন, একটু উঁচুতে। পতাকা মাটিতে রাখবেন না, বাড়ির মধ্যে রাখবেন, একটু উঁচুতে তুলে রাখবেন, পতাকার সম্মান রাখবেন। আর মতাদর্শটাকে হৃদয়ে রেখে দেবেন, হৃদয়ে, মস্তিষ্কের মধ্যে একটা জিনিসই রাখবেন, যদি পশ্চিমবঙ্গ থাকে তবেই দল থাকবে। যদি তৃণমূল কংগ্রেস চলে যায় তখনই আপনি রাস্তায় নেমে পার্টি করবার সুযোগ পাবেন। তখনই অধীর রঞ্জন চৌধুরী নির্ভয়ে নির্বাধায় মিউনিসিপ্যালিটির নির্বাচনে বহরমপুর শহরে বিচরণ করতে পারবেন, তার উপরে কোনো আক্রমণ হবে না। যদি এই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন তাহলে আগামী দিনে সামাজিক বহুত্ববাদ থাকবে, বহুদলীয় ব্যবস্থা থাকবে, সংসদীয় গণতন্ত্র থাকবে, রাজভবনের মর্যাদা থাকবে, বিধানসভার ঐতিহ্য থাকবে, স্পিকারের চেয়ারের উপযুক্ত গরিমা থাকবে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। যদি তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিতে পারেন তাহলে আবার জয়েন্ট এন্ট্রান্সের ফল সময়ে বেরোবে, আবার শিক্ষিত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত তরুণ তরুণীরা প্রতিযোগিতার মধ্যে দিয়ে স্কুল শিক্ষকের চাকরি পাবেন। আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিনা বাধায় আপনারা পিএইচডি করতে পারবেন। আজকে আপনাদের ভিন শহরে যেতে হবে না। আমাদের মেধা আছে, আমাদের এই রাজ্যে টাকা আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের বন্দর আছে, আমাদের নদী আছে, আমাদের শ্রমশক্তি আছে, আমাদের লাগোয়া দুটো স্টেট আছে যারা মিনারেল রিচ স্টেট আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের পূর্ব ভারতের দরজা আছে, আমাদের প্রথম বিশ্বে ২.৫ ঘন্টার মধ্যে উড়ে যাওয়ার ক্ষমতা আছে। তাই এখানে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করে দেব। মানুষ পশ্চিমবঙ্গে আসতে চাইছে, কিন্তু একটা সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে। কিছু পুলিশ ভয়ে ভক্তিতে আত্মসমর্পণ করেছে, আর কিছু পুলিশ আবার অতিরিক্ত নেমে পড়েছে, জয় শ্রীরাম বললেও লাঠি মারছে। ওরা ভাবছে এমনি করেই যায়, যদি দিন যাক না। আরে ভাই, আপনার ছেলে মেয়ে কোথায় পড়ে? আপনি আমাদের পার্টির কর্মীর ছেলেকে মারছেন। আপনার ছেলে কোথায় পড়ে? বেঙ্গালুরুতে পড়ে, নয়ডায় পড়ে, গুড়গাঁওয়ে পড়ে। আমাদের ঠিকানাও জানা, ছেলে মেয়েদের ঘটনাও জানা, কিন্তু বিজেপি এই ঘৃণ্য রাজনীতিতে বিশ্বাস করে না। আপনার সঙ্গে, আপনাদের পরিবারের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই। যারা অকারণে বিজেপির ছেলেদের আক্রমণ করছেন, মহিলাদের আক্রমণ করছেন, মনে রাখবেন আইনের পথ মেনেই আমরা তাদের দিকে এগিয়ে যাব। আবার কেউ কেউ রণহুঙ্কার দিচ্ছে, বলে দেখে নেব, এনআরসি একটা হলে আমরা ১ লক্ষ লোক জড়ো করব। আরে সাংবিধানিক প্রতিষ্ঠান ভারতের নির্বাচন কমিশন নিয়ম মেনে ভোটার লিস্টের সংশোধন করছে। ২০০২ এর পরে আবার ভোটার লিস্টের সংশোধন হবে। বিহারে হচ্ছে, বাংলায় হবে, গুজরাটে হবে, কেরালে হবে, তামিলনাড়ুতে হবে, আসামে হবে, প্রত্যেক রাজ্যে হবে। সাংবিধানিক সংস্থাকে কেউ যদি চ্যালেঞ্জ করে তার পরিণতি কি হবে প্রত্যেকের জানা। ভারতবর্ষের সর্বশক্তিমান কে? ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি কে? ভারতবর্ষে মানুষ কাকে স্মরণ করে? ভারতবর্ষের সর্বশক্তিমান আল্লাহ নয়, ঈশ্বর নয়, আমাদের যিশু সাহেব নয়। ভারতবর্ষের সর্বশক্তিমান হচ্ছে ভারতবর্ষের সংবিধান। সেই সংবিধানকে যদি কেউ চ্যালেঞ্জ করে, সংবিধান সংবিধানের মতো করে তার উত্তর দিয়ে দেবে। কিন্তু আমরা চাই এই সরকারটা শহীদ না হয়। আমরা চাই এই সরকারটা গুটি গুটি পায়ে যেভাবে এগোচ্ছে দীঘা পর্যন্ত যাক। জগন্নাথ দেবের ইচ্ছা পূরণ করুন। আমরা চাই বিশ্বের সরসজ্জায় নয়, এই সরকার মহাপ্রস্থানের পথে নিজেরাই হেঁটে এগিয়ে যাক।
একটা দৃষ্টান্ত স্থাপন করে যাক এবং ভারতবর্ষের ছাত্রছাত্রীরা পরে গবেষণা করবে যে তৃণমূল নামক একটা রাজনৈতিক দল ছিল, একে রাজনৈতিক দল বলা যায় কিনা সেটা নিয়ে গবেষণা হবে। একটা রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য দর্শন হলো জো জিতাবো সিকান্দার। একটা রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচি হলো ভোটে বুথে লিড দিতে হবে। একটা রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচি হলো 75-25-এর ভাগ। একটা রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচি হলো সবাইকে দিয়ে খেতে হবে। একটা রাজনৈতিক দলের কর্মসূচির মাঝখানে যে কোনো সময় মুখ্যমন্ত্রী বকে দিচ্ছেন। আগে দেখেছিলেন আপনার রেলমন্ত্রী ছিল, কি করুণ অবস্থা হয়েছিল। পশ্চিমবঙ্গে তো শিলান্যাসের পর শিলান্যাস, মনে হচ্ছিল আমরা প্রস্তর যুগে ফিরে গেছি। কোথায় ট্রেন বন্ধ। আপনাদের মুর্শিদাবাদের 2টো প্রকল্প বন্ধ হয়ে গেছে জমি জটের কারণে। আপনাদের মতো 43টা জায়গায় পশ্চিমবঙ্গের রেলের কাজ বন্ধ হয়ে গেছে জমি জটের কারণে। 23% বেশি জমি অধিগ্রহণ করতে পারেনি রাজ্য সরকার। নরেন্দ্র মোদী এসে মেট্রো রেলের উদ্বোধন করলেন। ওই কলকাতার মানুষদের মাঝখানে 366 মিটারের সমস্যার সমাধান করতে পারছে না। 366 মিটারের সমস্যার সমাধান যে সরকার করতে পারছে না, সে আপনাদের সমস্যার সমাধান করবে। আপনারা ভাবলেন কি করে? বলছে বাংলার মর্যাদা, বাঙালির মর্যাদা। আরে কোন বাঙালির মর্যাদা, কোন বাঙালির কথা বলছেন? বলছেন 5,000 টাকা করে দেবো। একদিকে বলছেন ঘরে এসো 5,000 টাকায়। 5,000 টাকায় কার সংসার চলবে? মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, পরের দিনই দেখা যাচ্ছে মুর্শিদাবাদ থেকে মানুষ দল বেঁধে চলে যাচ্ছে বাইরের দিকে। এটার অদ্ভুত সরকার। পুরো ব্যাপারটাকে একটা তামাশার পর্যায়ে নিয়ে গেছে। এই তামাশা শেষ করতে হবে। আরে ভারতবর্ষে বহু জায়গা আছে যেখানে বাঙালিরা ভোটার আছেন, বাঙালিরা ভোটার। উত্তরপ্রদেশের পিলিভিট আছে, বিজনৌর আছে, উত্তরপ্রদেশের বেনারস আছে। আপনি রাজস্থানে যান, সেখানে জয়পুরে বাঙালি বুথ আছে। আপনি মধ্যপ্রদেশের পিলিভিট আছে। অন্ধ্রপ্রদেশের 3 জায়গায় উদ্বাস্তুরা আছেন, সেখানে তারা ভোটার। উদ্বাস্তু আপনার ত্রিপুরায় আছে। আজকে আপনার দিল্লির চিত্তরঞ্জন পার্কে আছে, মুস্তাফা বাগে আছে, করল বাগে আছে। আরে বিধানসভা তো অনেক দূরের কথা, একটা মিউনিসিপ্যালিটিতে প্রার্থী দিয়ে জমানত বাঁচিয়ে দেখান যে আমরা জমানত বাঁচাতে পেরেছি, তারপরে দাঁড়িয়ে বক্তৃতা করবে। সারা ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আর তার পাশে দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেসের যে হাত ধরে সেই কিন্তু ডোবে। আপনারা দেখলেন দিল্লিতে, মানে কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে পড়ার পরেই মুখ্যমন্ত্রী বললেন প্রতিহিংসার রাজনীতি। দিল্লিবাসী এর জবাব দেবে। আমার ভাই কেজরিওয়ালও বললেন আমি দিদির পরামর্শ ছাড়া এক পা চলি না। সারা ভারতবর্ষের মধ্যে প্রথম রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস কেজরিওয়ালের পাশে দাঁড়ালেন। বিহারী বাবুকে পাঠিয়ে দিলেন ওখানে। বিহারী বাবু ওখানে পৌঁছে গিয়ে কত প্রচার করলেন, কত নৃত্য, দিদি দিদি, ভাই ভাই, আনন্দের আর সীমা নাই। তারপরের ঘটনা কি? 48টা বিজেপি আজকে ওখানেও সাফ। হরিয়ানায় নেই, বিহারে হারতে চলেছে। বিহারের কাছে গিয়ে আবার প্রণাম করে এসেছে লালু প্রসাদ যাদবকে। বলছে আমরা সব খেয়েছি, মিড ডে মিলের চাল খেয়েছি, রেশনের গম খেয়েছি, শৌচাগার খেয়েছি, কল পর্যন্ত খেয়ে ফেলেছি। আমরা 40,000 চাকরি খেয়ে নিয়েছি। আমরা ডুয়ার্সের জঙ্গলে কাঠ খেয়েছি, নদীর পোল্ডার খেয়েছি, বিভিন্ন জায়গায় বেআইনিভাবে বালি পর্যন্ত খেয়ে হজম করেছি, কিন্তু এখনো পশুর খাবারটা খেয়ে উঠতে পারিনি। আপনি একটু এটা আমাদের শিখিয়ে দিন। ওখান থেকে আশীর্বাদ নিয়ে এসছে, ওরাও যাবে। এবার তৃণমূল চলে যাচ্ছে, আপনাদের পালা কাকে ঠিক করবেন? আমি মুসলমান ভাইদের বলছি, দেখুন আপনাদের বিরুদ্ধাচরণ করতে আমরা এখানে আসিনি। ভারতীয় মুসলমানদের সঙ্গে আমাদের কোথাও কোনো বিরোধ নেই। আপনারা এপিজে আব্দুল কালামের লাইনে দাঁড়ান, আপনারা সৈয়দ মুস্তাফা আলীর লাইনে দাঁড়ান, আপনারা দাঁড়ান একবার আমাদের কাজী নজরুলের সঙ্গে নিজেকে একাত্ম করুন। আপনাদের তৃণমূল কংগ্রেস জোর করে লাইন থেকে টেনে নিয়ে গিয়ে আফজল গুরুর লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, এই ভুল কখনো করবেন না।
আপনারা যদি মনে করে থাকেন যে, আর তৃণমূল যদি মনে করে থাকে 30% ভোট দিয়ে গোটা মুর্শিদাবাদ জিতে পেলে বাংলার মসনদে বসে পড়বো চতুর্থবারের জন্য, ভুল করছেন। আসামের দিকে তাকান, আসামের দিকে, ওখানে সংখ্যা আরো বেশি, তারপরেও বিজেপি ক্ষমতায় আছে, দুবারে আছে, এবারেও বিজেপি জিতবে, হারাতে পারবেন না। আপনারা ভোট দিলেও বিজেপি ক্ষমতায় আসবে, ভোট না দিলেও বিজেপি ক্ষমতায় আসবে। তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। আপনারা ভোট আপনারা যদি মনে করেন বিজেপিকে ভোট দেব না, দেবেন না, আমাদের কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, কিন্তু পরে আফসোস করবেন না। আপনাদের কোনো প্রকল্পের বাইরে রাখা হবে না। যেভাবে নরেন্দ্র মোদী ওই 100 দিনের কাজে বাইরে রাখেননি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় মুসলমানরা বাইরে নেই। কোভিডের পরে এতদিন পর্যন্ত বিনা পয়সায় রেশন প্রত্যেকের বাড়িতে যাচ্ছে। হিন্দু মুসলমানের দরজা চিনে চিনে আলাদা করে কারোর খাটের তলায় ঢুকে পড়ছে না। কেউ কোনো প্রকল্পের বাইরে যাননি। সবাইয়ের বিকাশের সুযোগ করে দেওয়া হয়েছে। সারা ভারতবর্ষের মানুষ আজকে ঐক্যবদ্ধভাবে দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। গোধরা হত্যাকাণ্ডের পরে একটি ছেলেকে নিয়ে আসা হয়েছিল কলকাতায়, তাকে আবার ডিওয়াইএফআই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে তাকে একটা বীরের সম্মান দিল। ছেলেটি হাত জোড় করে প্রাণ ভিক্ষা করছে, করুণ দৃশ্য। পোস্টার বয় অফ গুজরাট রায়ট। এখন ছেলেটি কি করে জানেন? কলকাতায় রেখে দিয়েছিল, কিছুদিনের জন্য সেলাই মেশিন কিনে দিয়েছিল। ওই পা দিয়ে 6000-এর সেলাই মেশিন ঘষে ঘষে কি করবে? তরুণ যুবক ওই সেলাই মেশিন ছেড়ে দিয়ে আবার গুজরাটে চলে গেছে। এখন তার মাসের রোজগার হচ্ছে 3 লক্ষ টাকা। বিজেপির সক্রিয় কর্মী। আজকে সিপিএম এর পতাকা হাতে নেই, বিজেপির পতাকা হাতে নিয়েছে। সিপিএম মানুষকে গরিব বানিয়ে রেখে গরিবের বিরুদ্ধে বড় লোকের লড়াইকে জোরদার করবে বলে আপনাদের থেকে ভোট চেয়েছিল। কংগ্রেস আপনাদের পুকুর থেকে মাছ চুরি করেছিল, মাছ। সিপিএম এসে মাছ শুদ্ধ পুকুর চুরি করেছিল, আর তৃণমূল কংগ্রেস এসে মাছ শুদ্ধ পুকুর ভিটে পর্যন্ত চুরি করে নিয়েছে। এবার যদি ফিরে থাকে তৃণমূল রাজ্যটাকেই খেয়ে হজম করে ফেলবে। চারিদিকে জলা জমি খেয়ে নিচ্ছে। এইমাত্র আমাকে বললেন গান্ধীর আশ্রম নাকি কি, ওখানে নাকি নেতারা বসে পড়েছে, ওটাকেও দখল করবার জন্য বসে পড়েছে। প্রত্যেক জায়গায় এমএলএ এর কাজ কি? এমএলএ এর কাজ হচ্ছে যত ডিসপিউটেড ল্যান্ডকে কিনে নাও। এমএলএ হয়ে যাচ্ছে ল্যান্ড মাফিয়া। এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। আগে একজন নেতা বলেছিলেন খাবো খাবো খাবো, ওই খেয়েই চলেছে তৃণমূল কংগ্রেস। তবে একটা জিনিস স্বীকার করতে হবে, তৃণমূলের হজম শক্তি অসাধারণ। এ যে কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ফেল করে যাবে তৃণমূলের হজম শক্তি দেখে। তৃণমূল খেতে পারে এবং খেয়ে হজম করতে পারে। আর বলছেন এগিয়ে বাংলা। মুখ্যমন্ত্রী বলছে যখনই ভোট আসে ইডি সিবিআই আসে। আসলে ইডি সিবিআই কেন আসছে? তৃণমূলের কর্মীদের শরীরটাকে ফিট করতে, বিজেপির সঙ্গে লড়তে হবে তো। যেই দেখলেন একজন এমএলএর বাড়ি গেলেন, উনি ঝাঁপ দিলেন পানা পুকুরে। গতবারে পানা পুকুরে ফোন ছুঁড়ে ফেলেছিল, এবার নিজেই ঝাঁপ দিয়ে পড়লো পানা পুকুরে, ফোন ফেলে দিল নর্দমার জলে। এর থেকে মুক্তি চাই, এই বাংলা থেকে মুক্তি চাই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের বাঁচতে হবে, নিজেদের অধিকার নিয়ে, মর্যাদা নিয়ে বাঁচতে হবে।